ওকে, চলো তাহলে ক্লাস শুরু করছি। স্টুডেন্টস, ওয়েলকাম টু কেশবদা গ্রুপ। আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি সেকেন্ড পার্ট করব। ফার্স্ট সেশনে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি শিখেছিলাম। আমরা কার্টেসিয়ান ফর্ম আর আমাদের পোলার কোঅর্ডিনেট ফর্ম দেখেছিলাম এবং আমাদের রিলেশনশিপ দেখেছিলাম। তার কটা এক্সাম্পলস এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট আমরা কটা চারটে ইকুয়েশন আমরা পেয়েছিলাম। প্রথম হচ্ছে আর বার করা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা বার করি। এক্স আর ওয়াই হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর আর হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেটের আর ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। সেকেন্ড থিং ইজ আমার থিটা বার করা জেনেছিলাম, যেটা কিভাবে বার করছিলাম, tan ইনভার্স y বাই x দিয়ে বার করেছিলাম। থার্ড থিং আমরা কি বার করেছিলাম, x কোঅর্ডিনেট বার করেছিলাম আর আর থিটা থেকে, সেটা বেরিয়েছিল r cos থিটা। আর y বার করেছিলাম আমরা r sin থিটা দিয়ে। এটা আগের ক্লাসে আমরা শিখেছিলাম। এর মধ্যে এটা দিয়ে আমরা কনভার্সন শিখেছিলাম, কোন পোলার থেকে কার্টেসিয়ান থেকে পোলার আমরা কনভার্ট করেছিলাম। ওকে, আজকের ক্লাসে এটা পোলার কোঅর্ডিনেট আর থিটা, এটা হচ্ছে কার্টেসিয়ান। স্যার স্ক্রিনে কিছু লেখা যাচ্ছে না। সিরিয়াসলি? এই স্যার আমি রিজন করতে পারি? নিচের প্যানেল গুলো দেখা যাচ্ছে পুরো? আমি রাতে করে রিজন করতেছি। নিচের এই প্যানেল যেগুলো আছে এখানে যে ইরেজার লাইন এগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। শুধু আমি যেগুলো লিখছি সেগুলো দেখা যাচ্ছে না, তাই তো? না না স্যার, দেখা যাচ্ছে ওর কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, ওকে রিজয়েন করলে ভালো। এই তো আমি তো দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার। ওর প্রবলেম আছে, ঠিক আছে। যার প্রবলেম আছে একবার কলটা এন্ড করে আবার রিজয়েন কর ভাই। ওকে, এটা গেল। কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট পেয়েছিলাম আমরা কোথা থেকে? পোলার থেকে কার্টেসিয়ানের জন্য লাস্টের দুটো ইকুয়েশন ইউজ করব, আর কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করতে গেলে আমরা কি করব, এই প্রথমের দুখানাকে ইউজ করেছিলাম, ঠিক আছে? ওকে, এটা ছিল আগের চ্যাপ্টারের কিছু জিনিসপত্র। এবার আমরা কি করব? এবার আমরা শুরু করব ডিসটেন্স ফর্মুলা থেকে। নেক্সট থিং ডিসটেন্স। তাহলে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। তাহলে দুখানা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বার করা আজকে শিখবো। অনেকে ছোটবেলাতেই পড়ে এসেছিস। ধর আমি দুখানা পয়েন্টকে ড্র করতে পারি, ক্লাস 9-এ আই থিঙ্ক তোরা পড়েছিস অনেকটা। তো আমি একবার তোদেরকে পড়ে দিচ্ছি জিনিসটা কি হয়। ধর এখানে আমার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, আঁকছি। ওয়াই অরিজিন আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা এক্স অরিজিন আর এক্স ড্যাশ, ঠিক আছে? ধর দুখানা পয়েন্ট আছে এ এন্ড বি, আমি দুখানা পয়েন্টকে এখানে লিখছি। এখানে একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। ওকে, দুখানা পয়েন্ট আছে এ এন্ড বি। এবার এই দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্সটা, এই দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্স এইটা, এই যে ড্র করলাম লাইনটা, এটার যে লেন্থটা হবে সেটাই এ আর বি এর মধ্যে ডিসটেন্স, তাই না? তাহলে এই যে ডিসটেন্সটা, ধরে নে এর কোঅর্ডিনেট হচ্ছে, সাপোজ কর এর কোঅর্ডিনেট হচ্ছে
তোর x1, y1, ওকে। আর b এর কোঅর্ডিনেট ধরে নে x2, y2, এনি পয়েন্টস, মানে যে কোনো x y পয়েন্টে আমি কথা বলছি, ঠিক আছে। তাহলে ফর্মুলা বলছে যে a আর b এর মাঝখানে যে ডিসটেন্স, দ্যাট ইজ কল্ড ab বার, ওকে, is equals to root under x2 minus x1 the whole square plus y2 minus y1 the whole square। কি করে এলো এভাবে, ধর প্রথমে আমি যদি x1 y1 এর কেসে দেখি, a পয়েন্টটাকে যদি অ্যাপ্রোচ করতে যাই, এটা আমরা কার্টেসিয়ান ফর্মে প্রথমে দেখছি, কিন্তু এই জিনিসটা আমরা প্রথমে কি দেখছি, কার্টেসিয়ানে দেখছি, পুরোটা এখন আপাতত কার্টেসিয়ানে আছে, তাহলে এটা লিখে দিই কার্টেসিয়ান। এরপরে পোলারটা আমরা দেখবো। কার্টেসিয়ান ফর্মে ডিসটেন্স হচ্ছে x2 x1 the whole square আর y2 y1 the whole square, তারপরে পুরোটা রুট ওভার, ঠিক আছে। তাহলে যোগফল, তাহলে যোগ করে কি করে এলো বোঝাচ্ছি, এটা বেসিক্যালি দেখে নেন। ধর a পয়েন্টটা, তাহলে আমার কোথায় a পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কি হবে, তাহলে একটা হচ্ছে এই যে এখানে, এটা হবে y1, আর এটা x অ্যাক্সিসে কোথায় এর ফেলবে ছাপ, মানে x অ্যাক্সিসে কত দূর গেছে, x1 ডিসটেন্স গেছে। সিমিলারলি b পয়েন্টও গেছে কোথাও না কোথাও, b পয়েন্টটা y অ্যাক্সিসে কতটা গেছে, এরকম গেছে, ঠিক আছে। এটাকে y2 বলতে পারি। এটা এবার b হচ্ছে x অ্যাক্সিসেও কিছুটা ছাপ ফেলবে, মানে ওখানে ওরও x অ্যাক্সিসে কোথায় গেছে, সে x2 পয়েন্টে গেছে। তাহলে এবার আমরা ড্র করছি যে x আর y এ কোথায় কোথায় সে রয়েছে, ওকে। এবার এদের মাঝখানে যদি আমি এদের জয়েন্ট করে দিই, ধরে নে এখানে একটা পয়েন্ট আমি নিচ্ছি, এই y এর যে প্যারালাল যেখান থেকে পয়েন্ট, এখন ঢুকলে হবে না, এখন ঢুকছে যাও, এইটা একটা এখানে জুড়ে দিচ্ছে, দেখুন জুড়লে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ওকে। আমি এই পয়েন্টটা যেখানে থেকে জোড়া হচ্ছে, এই পয়েন্টটাকে সি নাম দিচ্ছি, ওকে। সি নাম দিয়ে দিই, ভালো করে দেখ এই ট্রায়াঙ্গেলটা, এই যে এবিসি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই এবিসি ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, দেখ এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আমার ডিসটেন্স কোনটা দরকার, এবি টা, আর তাহলে আমি এখান থেকে পাবো কি, এবি is equals to ab square is equals to ac square plus bc square। এটা পাইথাগোরাস থেকে পেয়েছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা বলতে হবে উল্টোটা। আমি আগে ভূমি স্কয়ার লিখে তারপরে লম্ব লিখেছি, কোনো অসুবিধা নেই, একই জিনিস। এবার তাহলে এসি জিনিসটা কি, এসিটা ভালো করে দেখ। এসি হচ্ছে এইখান থেকে এতটা ডিসটেন্সটা কত, x2, আর আমি যদি বলি যে এইখান থেকে এইটুখানি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে, তাহলে কি বার করবো, জাস্ট x1 থেকে x2 ডিসটেন্সটা কি বার করবো, তো বলতে পারবি যে x1 থেকে x2 এর মাঝখানে ডিসটেন্সটা আমরা কি বার করবো, কেউ পারলে বল, বলতে পারবি? হ্যালো, পারবি কে বলতে যে এই x2 থেকে x1 এর মাঝখানে ডিসটেন্স তাই দিয়ে বার করব, কিভাবে বার করব? বেসিক্যালি এই x2 টা কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে x2 এটা, তারপরে x1 টা কোথা থেকে কত, 0 থেকে x1। আমি যদি এর মাঝের ডিসটেন্সটাকে বার করতে চাই, তাহলে আমি বেসিক্যালি কি করব, এই x2 থেকে x1 কে বাদ দেবো, তাই না? ধর আমার এখানে একটা 5 মিটারের লাঠি আছে আর একটা 3 মিটারের লাঠি আছে, দুটো, একটা 5 মিটারের লাঠি, একটা আছে 3 মিটারের লাঠি। আমি যদি বলি 5 এর এই পয়েন্টটা 3 মিটারের লাঠিতে টাচ করছে,
আমি বলছি যে এখানে তিনখানা পয়েন্ট তৈরি করছে, একটা হচ্ছে ও পয়েন্ট, একটা মিড পয়েন্ট যেখানে 3 মিটারের লাঠিটার হাইটটা এসে দাঁড়িয়েছে, আর একটা বি পয়েন্ট এখানে ধরে নিচ্ছে, এটা বড় লাঠিটার মানে বড় লাঠিটার এন্ড পয়েন্ট। ওকে, তো আমি যদি বলি এ আর বি এর মধ্যে ডিসটেন্স আমি কিভাবে বার করবো, এই এ থেকে বি এর ডিসটেন্স কিভাবে বার করবো? 5 থেকে 3 বাদ দিলে আমি পেয়ে যাবো এই পার্টটাকে 2, তাই না? এই পার্টটা পেয়ে যাবো তো, একই না? তোরা রেসপন্স কর প্লিজ, আমার কথা হ্যাঁ স্যার। স্যার তো সেইভাবে আমরা কি করবো, x2 - x1 করবো। তাহলে এটা কি পাবো আমরা, বেস পেয়ে যাবো x2 - x1 তার হোল স্কয়ার, আর এখান থেকে bc ভ্যালুটা ওভাবেই পাবো y2 - y1 করে। ওকে, এবার এখানে স্কয়ারটা যদি তুলে দিই, তাহলে এখান থেকে যদি শুধু ab লিখলে এখানে রুট চলে আসে, তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম। এবার ab তুলে নিয়ে একটা বার দিতে হয়, যেহেতু ডিসটেন্সের কথা বলা হচ্ছে, তাই ক্লিয়ার হয়ে যায় আপাতত এই জিনিসটা। ঠিক আছে, এটা হলো আমাদের ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট ইন কার্টেসিয়ান ফর্ম। আচ্ছা, এটাকে আমি তাহলে কি করব, এটাকে আমি ট্রান্সফার করব আমাদের পোলার ফর্মে। পোলার ফর্মে ট্রান্সফরমেশনটা কিভাবে করব বলতো, x1 y1 এখানে যারা আছে দুটোকে আমি দুটো আলাদা আলাদা আরের ভ্যালু ধরতে পারি, a পয়েন্ট b পয়েন্টের দুটো আলাদা আলাদা পোল থেকে ডিসটেন্স মানে আর ভেক্টর গুলো আলাদা আলাদা ধরতে পারি, ওদের অ্যাঙ্গেল আলাদা আলাদা হতে পারে। আমি জাস্ট অত ঝামেলা করব না, আমি ধরবো যে a পয়েন্ট আছে x1 y1, a পয়েন্টের x1 y1 এর করেসপন্ডিং যে তোর a পয়েন্টের করেসপন্ডিং পোলার ফর্ম কি হবে, ছিল তো x1 y1, হবে কি হবে r1 ধরে নিচ্ছি, r1 sin না, প্রথমে এটা cos হবে, r1 cos θ1, ওকে, r1 cos θ1, r2 sin θ1, r2 কেন হবে, r1 ই হবে, ঠিক আছে? আমি ভুল করেছি। এবার কেন হলো আমি বলছি, ভালো করে বুঝুন। আমি ধরে নিলাম যে প্রথম পয়েন্ট a পয়েন্টের জন্য করেসপন্ডিং r আর থিটা হচ্ছে r1 আর θ1, সেই জন্য ওটা হলো, সেই জন্য এখানে r1 দিয়ে কিছু একটা হবে। এবার আমি b পয়েন্টের জন্য যদি r2 θ2 ধরে নিই ওর করেসপন্ডিং পোলার ফর্ম, তাহলে ওর মধ্যে রিলেশন কি হবে, x2 y2 এর জন্য এটা হয়ে যাবে r2 cos θ2 আর r2 sin θ2, এর মতো হবে। এই জায়গায় পুট করে দিলেই পেয়ে যাবে आंसर। তো এটাকে সিম্পলিফাই করে দিই দুটো আলাদা আলাদা ফর্মকে, আর যদি সিম্পলিফাই করিস তুই পাবি ab বার ইন পোলার ফর্ম, পোলার ফর্মে কি পাবো, এখানে আমরা ab বার পাবো r1 square plus r2 square minus 2r1 r2 cos θ1 minus θ2। অনেক বড় ম্যাথমেটিক্স আছে এখানে, এইগুলো বসিয়ে অ্যাপ্লাই করে ধরে। ওকে, আর আরেকটা মনে হয় তোদের ওই ভেক্টর দিয়েও করা যায়, ভেক্টর দিয়েও করা যায়, একটু শিখে রাখি, ভেক্টর দিয়েও করা যায়। বিকজ পোলার ফর্ম যখন বানাচ্ছি তখন ওখানে আমরা r ভেক্টর দিয়ে ইউজ করি। r হচ্ছে একটা ভেক্টর, r হচ্ছে ডিসটেন্স, যেটা বলেছিলাম পোলারে, যে ওই পোল থেকে, মানে এই যে আমরা যেখানে দুটো অ্যাক্সিস টাচ করছে, মানে যেটা আমরা সেন্টার ধরছি ওটাকে পোল বলা হয় অ্যাকচুয়ালি, পোলার ফর্মেটকে পোল বলা হয়, ঠিক আছে? আর যেখানে পয়েন্টার আছে ওর ডিসটেন্সটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, ঠিক আছে? রেডিয়াস ভেক্টর বলা হয়, মানে ওই যে জিনিসটা ওই ওখানে যে পয়েন্ট করছে পোল থেকে ওই পয়েন্টের দিকে যে ভেক্টরটা ফলো করে সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। ওই ম্যাগনিটিউড হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? ভেক্টর তোরা কি পড়েছিস? ভেক্টর তোরা না পড়ে থাকলে ওটা ভেক্টর দিয়েও করতে পারিস, বাট আমি আপাতত এই দুটো আমার লাগে পোলারের জন্য। এটা তুই যদি এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারিস যে কি হবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না একটু বলিস, আমার লেকচার থেকে আন্ডারস্ট্যান্ড করবেন।
বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? একটু থিটা 1 আর থিটা 2 টায় কোন দুটো একটু বলবেন? হ্যাঁ, এটাই দেখ, থিটা 1 টা আমি ধরেছি যে এ পয়েন্টটা কোন একটা জায়গায় সিচুয়েটেড, তো ওটা যদি পোলার ফর্ম বার করি তাহলে ওটাকে থিটা কোণ করবে, তো ওটাকে থিটা 1 ধরেছি। বুঝতে পেরেছিস? দাঁড়া একবার বুঝে জিনিসটা। ধর এটা এ পয়েন্টের মধ্যে, এটা হচ্ছে আর ভেক্টরটা, ঠিক আছে? আমি এটা অন্য কালার দিয়ে বোঝাচ্ছি। দেখ, আর এ পয়েন্টের জন্য যে আর ভেক্টরটা তৈরি হয় পোলার ফর্মে, এটা এরকম হবে, ঠিক আছে? বি পয়েন্টের জন্য যে পোলার ফর্মে ভেক্টরটা তৈরি হবে, সেটা কালারটা দেখে নে, সেটা আমি অন্য কালার দিয়ে করছি, দেখে নে। এই যে এটা দুটো, একটা আর ভেক্টর তৈরি হবে অন্য, ওটা রেডিয়াস আলাদা, বি এর জন্য রেডিয়াস, আর এর ভ্যালু। তো আমি এই যে গ্রিন, যে আমি ইয়েলো লাইনটা টেনেছি, ওটাকে আমি r1 ধরছি, ঠিক আছে? এটা হচ্ছে r1, এটা হচ্ছে r1 ধরছি। আর এই গ্রিন লাইনটা যেটা টেনেছি সেটা হচ্ছে r2। ওকে? আর এদের মধ্যে যে দুখানা থিটা ভ্যালু আছে, একটা যেটা হলুদ দিয়ে করছি সেটা হচ্ছে থিটা 1 ফর 1, এ এর জন্য, ফর এ। আর যেটা বি এর জন্য যে থিটাটা করে রয়েছে এক্স অ্যাক্সিস সঙ্গে, সেটা হচ্ছে থিটা 2। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে করসপন্ডিং চেঞ্জেস আনলে এভাবে তো আমরা করতে পারি না, x2 y2 কে আমরা এরকম ভেঙে করতে পারি, তো ওকে কনভার্ট করতে পারি। x2 এর জায়গায় r2 cos theta 2, y2 এর জায়গায় r2 sin theta 2, এটা আমি প্রথমেই লিখিয়ে দিয়েছিলাম একদম ফার্স্ট পেজে। এইটা এখানে যে x r cos theta আর y r sin theta, ঠিক আছে? ওটা কনভার্ট করলে ওর করসপন্ডিং গুলো পেয়ে যাচ্ছে, নিয়ে ওটাকে পাইথাগোরাসে লাগিয়ে দিলে এই বিভাগের ফর্মুলা r আর cos theta এর ভ্যালু মানের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, এটা স্কয়ার দিতে ভুলে গেছি, এটা স্কয়ার ছিল, ঠিক আছে? ওকে, আশা করছি ডাউট নেই আর। এবার আমি বলতে চাইছি ইন্টারনাল ডিভিশনের দিকে আছে। দু রকমের ডিভিশন আছে। ধর একটা স্ট্রেট লাইন আছে, ডিভিশন কি জিনিসটাকে বুঝে নে। এটা ডিভিশন কি জিনিসটাকে বুঝে নে। ডিভিশন of a straight line, স্ট্রেট লাইন কিভাবে তৈরি হয় বলতো? স্ট্রেট লাইন কিভাবে তৈরি হয়? ধর দোকানে আমি একটা অ্যাক্সিস ড্র করে দিচ্ছি, আগে দেখে নে। ধর দুখানা পয়েন্ট আছে, কে বলতে পারবি স্ট্রেট লাইন কিভাবে তৈরি করতে পারবি? একটা স্ট্রেট লাইন কিভাবে তৈরি হয় আমি ড্রটা করি, দেখে নে। ওকে, এগুলো হচ্ছে অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস। তাহলে ভাব একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা তৈরি করতে হয়। স্ট্রেট লাইন বল, স্ট্রেট লাইন কি আমরা তৈরি করতে পারবো? বল তাড়াতাড়ি বল, পারবি না? ওকে, দেখ আমার কাছে দুখানা পয়েন্ট ছিল। ওকে, এই দুখানা পয়েন্ট, কি পয়েন্ট ছিল? এ পয়েন্ট, বি পয়েন্ট। এই দুটো পয়েন্টকে আমি জুড়ে দিই, ওকে? জুড়ে দিলে আমরা দুপাশে এক্সটেন্ড করে দিই, বোথ সাইড এক্সটেন্ড করে দিই, আরো এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? এখান থেকে এটাকে এক্সটেন্ড করতে পারি এতটা, এখান থেকে এটাকে এক্সটেন্ড এতটা করে দিতে পারি। এটা কি তৈরি হয়ে যাবে? একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছিস? স্ট্রেট লাইন তৈরি হয়ে যাবে। বুঝতে পারিস কি বলিনি? দুটো বিন্দুকে সংযোগ করে বর্ধিত করা হলে সেটা একটা সরল রেখা তৈরি হয়। বাংলায় বললাম, 2 points are joined and extended. When 2 points are joined and extended, this will form a straight line.
কি হবে, একটা স্ট্রেট লাইন তৈরি হবে, তাই না? তাহলে স্ট্রেট লাইনটা কি, দুখানা পয়েন্টের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, দুখানা পয়েন্টের মধ্যে ডাইরেক্ট ডিসটেন্স বলা হয়, ডাইরেক্ট ডিসটেন্স। আমরা এ বি বারবার করলাম, ডাইরেক্ট ডিসটেন্স বার করলাম। এ আর বি এর মাঝখানে কিন্তু অন্যভাবে যাওয়া যায়, এই যে এই পাথ ফলো করে দেন এই পাথ ফলো করেও যাওয়া যায়, তাহলে এটা তো অন্য ডিসটেন্স, ইনডাইরেক্ট ডিসটেন্স না, ওটা আমরা ডাইরেক্ট ডিসটেন্স বার করছিলাম আমরা এ আর বি এর মাঝখানে। তাহলে আমরা স্ট্রেট লাইনটা কি বুঝলাম, স্ট্রেট লাইনটা কি বুঝেছিস, সবাই বুঝেছিস একই না বল, স্ট্রেট লাইনটা কি বুঝেছিস, স্ট্রেট লাইনটা বুঝেছিস? ওকে, তাড়াতাড়ি বল, কেন তোরা কথা বলছিস না, আমি বুঝতে পারছি না। আমি ইয়েস স্যার বুঝেছি। এবার দেখ, ধর ধর এই স্ট্রেট লাইনটায় ওকে দুখানা পয়েন্ট মিলে একটা স্ট্রেট লাইন আছে, একটা লাইন আছে সেগমেন্ট অফ লাইন, এটা আমরা একটা সেগমেন্ট অফ লাইন বলতে, এটা তো কন্টিনিউয়াস স্ট্রেট লাইন দেখালাম তো, পুরো ইনফাইনাইট এদিকে ইনফাইনাইট ওদিকে, যেদিকে দুদিকেই প্রোগ্রেস করছে স্ট্রেট লাইন অলওয়েজ। বাট আমি ওই স্ট্রেট লাইনের একটা পার্ট নিলাম, কি এবি পার্ট, ওই স্ট্রেট লাইনটার এ আর বি এর পার্টটা নিলাম, এ আর এবি পার্ট নিলাম। এবার এই এবি পার্টের মাঝখানে ধর কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুটা ধরে নিয়ে এরকম একটা পজিশনে রয়েছে, ওকে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি, এই বিন্দুটার নাম আমি দিব তোর ধর না পি বিন্দু দিলাম, পি, ওকে। এই যে তো দুখানা পয়েন্ট, এই পি বিন্দুটা, এই পি পি পয়েন্টটা এই এ বি স্ট্রেট লাইনকে দুটো পোর্শনে ভাঙবে, দুটো পোর্শনে নিশ্চয়ই ভাঙবে। কি পোর্শন দেখি, একটা হবে, একটা পোর্শনের নাম হবে এম, একটা পোর্শনের নাম হবে এন। তাহলে এদের যে রেশিওটা m:n, তাহলে p point divided this straight line or segment of line in two region in the m:n portion, তাহলে দুখানা স্ট্রেট লাইন। আচ্ছা এদের কোঅর্ডিনেট গুলোকে জেনে নি ফটাফট। আমি ধরে নিচ্ছি a এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, b এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, ঠিক আছে? p এর কোঅর্ডিনেট আমার জানা নেই, পরে দেখছি। যদি এই ab স্ট্রেট লাইনকে m:n অনুপাতে ভাঙে বা একটু দাঁড়া, m:n রেশিও যদি ভাঙে, তাহলে এই p পয়েন্টটাকে বলা হয় ইন্টারনাল ডিভিশন পয়েন্ট। এই যে ঘটনাটা হলো এটা হলো ইন্টারনালি ডিভাইডেড, একটা স্ট্রেট লাইন সেগমেন্টকে ইন্টারনালি ডিভিশন করা হলো, ঠিক আছে? ইন্টারনাল ডিভিশন, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। এখান থেকে অনেক কোশ্চেন আছে ইন্টারনাল ডিভিশন থেকে, কোন স্ট্রেট লাইনকে ইন্টারনালি ডিভাইড করেছে। তাহলে এখানে ভালো করে দেখ, এখানে আমার এ বি পয়েন্ট, ওকে, এ পয়েন্টটাকে আমি বলছি x1 y1 এন্ড বি পয়েন্টটাকে আমরা বলছি x2 y2, ঠিক আছে? এদের মাঝখানে ইন্টারসেক্টিং পয়েন্ট কি, আমরা একটু কার্টেসিয়ানে পড়ছি, আমরা সবকিছু আগে আগে কার্টেসিয়ান পড়, তারপরে পোলার দেখব। আর এই আর কেন হবে, p divides AB segment of line in
m/n ratio. Okay, that means AP is to PB is m/n. Okay, তাহলে the coordinate of the P, the coordinate of P কি হবে? very simple বলতে এটা ছোটবেলায় পড়েছিলিস যদিও m into x2 plus n into x1 by m plus n, আর এখান থেকে m into y2 plus n into y1 by m plus n. এটা বুঝতে পেরেছিস? এটা ফর্মুলা আর কিছু না। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা বোঝার কিছু নেই, যদি এটা ফর্মুলা মনে রাখবি। তাহলে একটা জিনিস ধ্যান রাখতে হবে, এই x প্রথম পোরশনটা আছে x পোরশন, ঠিক আছে, প্রথমটা আছে y পোরশন। ভালো করে m আর n কে ভালো করে দেখে রাখ। m বসবে কার সাথে? এখানে একটা জিনিস মেনশন করা হয়নি যে m অলওয়েজ গ্রেটার দ্যান n হবে, m গ্রেটার দ্যান n হবে, ঠিক আছে। সেম হলো অন্য ব্যাপার, বাট গ্রেটার দ্যান n হলে এটা হবে। m আর n যদি সমান হয় তখন আলাদা ব্যাপার, সেটা দেখছি, এটা ইকুয়াল ডিভিশন হয়ে যাবে। ওকে, এবার দেখ ভালো করে p ইজ ইকুয়াল টু, ভালো করে এই ফর্মুলাটা ভালো করে গুণ করবি না, কোথায় ভুল হতে পারে আমি বলছি শোন। এখানে x2 x1 ই বসবে, যেটা ফার্স্ট পার্ট, মানে এটা x কোঅর্ডিনেট গুলো দিয়ে আলোচনা হবে। m সেকেন্ডটার সঙ্গে বসে, মানে ফাইনাল পয়েন্টের কোঅর্ডিনেটের সঙ্গে বসে, n ইনিশিয়াল পয়েন্টের কোঅর্ডিনেটের সঙ্গে বসে। বুঝতে পেরেছিস? দেখ mx2 plus nx1, এটা মাথায় রাখবি কিন্তু n কিন্তু x1 এর সঙ্গে বসবে, মানে a এর যে কোঅর্ডিনেট ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট আলাদা অন্যটা, ঠিক আছে, এটা মাথায় রাখলো। আর সেকেন্ড থিং মাথায় রাখতে হবে কি, যে এটা x এর পোরশনে খালি x1 আর x2 বসবে, কমা দিয়ে y এর পোরশনে y এর পার্ট গুলোই বসবে। কখনো এখানে x2 y2 বসিয়ে দিলি ভুল হয়ে যাবে, কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কোথায় ভুল হতে পারে বলে দিলাম, ভুলিয়ে যায় অনেকে পড়াশোনা না করলে, তো তখন এইগুলো মাথায় রাখতে হবে যে এটা কোনোদিনও ভ্যালিড হবে না, ঠিক আছে। এবার যখন m ইকুয়াল টু n হয় তখন কি আছে দেখে নি। if আমি এখানে গ্রিন দিয়ে লিখছি, if m is equal to n, আচ্ছা তোরা বলতো m is equal to n হয়ে গেলে কি হবে বলতো? মানে এই পোরশনটা আর এই পোরশনটা ইকুয়াল হয়ে গেল, তার মানে কি করছে b পয়েন্টটা, বল তোরা বল। মিড পয়েন্ট হবে ভেরি গুড, মিড পয়েন্ট মানে ইকুয়ালি ডিভাইড করছে, এই সেগমেন্টটাকে ইকুয়ালি ডিভাইড করছে। এই পোরশনটা এখন এতক্ষণ ছিল আনইকুয়াল ডিভিশন, এখন ইকুয়াল ডিভিশন হচ্ছে। ইকুয়াল ডিভিশন হয়ে গেল, তখন কি b এর ভ্যালু হয়ে যাবে m প্লাস n, তখন m আর n তো ইকুয়াল হয়ে গেল মানে কি, দ্যাট মিন্স তখন হয়ে যাবে কি m is to n এর ভ্যালু কত হয়ে যাবে জানিস? 1:1। তুই যাই বসা, 4 বসালে 4 ইকুয়াল টু 4, তাহলে m/n 4/4 কেটে গিয়ে 1, ঠিক আছে। তখন তাহলে 1 হয়ে গেল, তাহলে 1 + 1 হয়ে যাবে, তাই তো 2 হয়ে যাবে। তখন এটা কি দাঁড়াবে, x1 plus x2 by 2 y1 plus y2 by 2, মিড পয়েন্টের ফর্মুলা। ওকে, এবার আমরা যাই নেক্সট পোরশনে, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। এক্সটার্নাল ডিভিশন কিভাবে করব? এক্সটার্নাল ডিভিশন, ওকে। আচ্ছা, আমি একটা সুবিধার্থের জন্য আমি এই পাশে যত এটা নিয়ে আসি, এটা যা পোরশন গুলো টাচ করেছে, এটাকে কি করা যায়, কপি করা যায়।
বাদ দে, আমি আবার আগে নিচ্ছি। ওকে ওকে, তাহলে নেক্সট হচ্ছে এটা হলো ইন্টারনাল ডিভিশন। এরপরে আমরা করব এক্সটার্নাল ডিভিশন। এক্সটার্নাল ডিভিশন একটু ডিফারেন্ট, আর কিছুই না। এক্সটার্নাল ডিভিশন, এক্সটার্নাল ডিভিশন সেক্ষেত্রে সেম হয়, আমি যেটাই বলছি সেম হয়, তাহলে ফর্মুলাটা পাল্টে যায়। সেক্ষেত্রে পি পয়েন্টের ভ্যালু কি হবে জানি? সেক্ষেত্রে পি পয়েন্টের ভ্যালু হয়ে যাবে mx2 minus nx1 by m minus n। ঠিক আছে, y2 minus n y1 by m minus n। ওকে, এটা হবে। এটা কেমন হয় দেখে নেই। এই পয়েন্টটা আমি আর অত অ্যাক্সেস ম্যাক্সেস টানছি না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। দেখ, দুখানা পয়েন্ট আমি নিচ্ছি ইমাজিনারি প্লেনে, ইমাজিনারি না মানে 2D স্পেসে। দেখ, P and Q, P পয়েন্ট Q পয়েন্ট, আর একটা পয়েন্ট ধরে নে PQ নেওয়া হয়ে গেল, আর পয়েন্ট ধরে নে একটা আর পয়েন্ট। ওকে, এটা এক্সটার্নাল পয়েন্ট কোন একটা ইমাজিনারি। আচ্ছা, খুলি গেছিস তোর পি পয়েন্ট। here and ওকে, এই যে তাহলে পি পয়েন্টটা কিভাবে ইন্টারসেক্ট করতে দেখে না ভালো করে। পি পয়েন্টটা বাইরে কোথাও আছে, আর তখন তৈরি হচ্ছে এরকম, তখন যে দুখানা রেশিও তৈরি হচ্ছে এভাবে, এম হচ্ছে একটা এম আর একটা এন। এটা মাথায় রাখবি কিন্তু, এম পোর্শনটা হচ্ছে এ আর বি, আর বি টু পি সেটা হচ্ছে এন, এম ইস টু এন। ওকে, তখন এভাবে ধরা হবে। এটা এক্সটার্নাল ডিভিশন। ঠিক আছে, অনেক হয়েছে বোকা। এবার হচ্ছে একটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ক্লাস 9 এর জিনিস আরেকবার রিপিট হচ্ছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি বার করে, ধর তিনখানা শীর্ষবিন্দু বা তিনখানা ভার্টিসেস দেওয়া আছে ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, এ বি আর সি, তার কোঅর্ডিনেট দেওয়া থাকলে ধর তিনখানা ভার্টিসেস দেওয়া আছে এ বি আর সি, এ বি সি, এ হচ্ছে x1 y1, বি এর হচ্ছে x2 y2, সি এর হচ্ছে x3 y3, তিনখানা আলাদা আলাদা আছে। ঠিক আছে, এবার আমি এখানটা কি করছি বল, এখানটা যে আমি ট্রায়াঙ্গেলটা যদি এরিয়া বার করতে চাই, তো দ্যাট উইল বি লাইক দিস। মানে এর যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of triangle delta equals to 1/2। এখানে হচ্ছে আসল ম্যাজিক। তার প্রথমে কি করবি, x1 কে ধরবি। যখনই x1 পোরশন কে ধরবি, ধর প্রথমে x1 পোরশন কে ধরবি। ওকে, প্রথমে x1 পোরশন, x1 কে ধরলে তখন ওই ওর y টাকে বাদ দিয়ে বাকি যে দুখানা y আছে y2 and y3, y2 then y3, তাহলে এই ওটাকে মাইনাস করবি। কি করবি, y2 minus y3 নিয়ে এবার কি করবি, প্লাস। এবার নেক্সট বি পয়েন্টের x2 ধরবি, x2 ধরলাম,
x2 y টাকে বাদ দিলে বাকি কাটা পড়ে থাকে y3 and y1 এটা কিন্তু এরকম করে বলবে a b c আবার a b c a মানে y3 থেকে y1 হবে তার মানে এটা ডিসটেন্স ডিফারেন্স কি করবি y3 minus y1 ঠিক আছে নেক্সট কি ধরবি x3 কে ধরবি তাহলে x3 কে ধরি ইনটু x3 কে রাখলাম কাছে বাকি কাটা পড়ে থাকলো y1 আর y2 এর y টাকে নেব না y3 টাকে নেব না y1 and y2 the distance what difference তাহলে y1 minus y2 তখন y2 মানে তো আমি লিখে নিলাম কারণ y1 y2 y3 আবার y1 এভাবে রোটেট হবে ঠিক আছে অর্ডারটা বুঝতে পারলি পারি না এমন মনে রাখবি আচ্ছা এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো দেখ এটা তো হলো কার্টেসিয়ান ফর্মে এটা গেল কার্টেসিয়ান ফর্মে ये लो कार्टेशियन फॉर्म एरिया ऑफ ट्रायंगल कार्टेशियन फॉर्म হলো কিন্তু যদি আমরা a b c কে r থিটা দিয়ে লেখা হতো তখন কি করতাম তখন আমরা দেখতাম তখন আর ফর্মুলাটা হতো r3 ঠিক আছে ওকে ওকে যদি এটা হতো সেক্ষেত্রে কি করতাম সেক্ষেত্রে যে এরিয়াটা বের হবে সেই এরিয়াটা এভাবে বের হবে হাফ হাফই থাকবে খালি কি হবে x y এভাবে জায়গায় আমি যেভাবে বলেছিলাম যে এর করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলো বসিয়ে দিবি cos θ sin θ দেখিয়েছিল তো বসিয়ে সলভ করলে তো ফর্মুলাটা কেমন দাঁড়াবে প্রথমে যাবে r1 r2 sin θ1 minus θ2 তে অ্যারেঞ্জ করে লেখা আছে তাই তারপরে হবে r2 r3 sin θ2 minus θ3 এটা সোজা একদম তারপরে এবার এইখানটা ক্যাট আছে ভালো করে r3 পর কিন্তু r1 তাই তোকে কি করতে হবে r3 r1 বা গুণ তো মাল্টিপ্লাই তো কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেমটা কোথায় থিটাতে sin θ3 minus θ1 এই জায়গাটায় ঠিক রাখতে হবে r1 r3 লিখতে হবে নো প্রবলেম বাট থিটাটা যেন ডিফারেন্স তো এই জন্য ওকে বুঝতে পেরেছিস এটা মুখস্থ মানে মনে রাখবি মাথায় এখান থেকে কোশ্চেন করব আর এটার ইউনিট হয় স্কয়ার ইউনিট ঠিক আছে যে কোনো কিছু স্কয়ার ইউনিট হয় এরিয়া মানে স্কয়ার ইউনিট ঠিক আছে এটা ক্লিয়ার এবার আমরা এখন অঙ্ক করে বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আসছি সেন্ট্রয়েড এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড কিভাবে করব centroid is the point where the মানে concurrent medians মানে medians মানে কি ধরে নে মিডিয়ান গুলো কাকে বলা হয় আগে ট্রায়াঙ্গেলের মিডিয়ান কে জানতে হবে মিডিয়ান হচ্ছে ধর আমি a পয়েন্ট একটা পয়েন্ট আছে a পয়েন্ট কে এমন ভাবে a পয়েন্ট থেকে আমরা স্ট্রেট লাইন ড্র করব যেটা তার অপোজিট a পয়েন্টের অপোজিট যে সাইডটা আছে ওকে ইকুয়ালি ডিভাইড করে দিস ইজ কল্ড মিডিয়ান এরকম কিছু একটা ঠিক আছে সেকেন্ড সি পয়েন্ট থেকে আমরা ড্র করব যেটা এবি কে দুটো ভাগে ভাগ করবে সমান ইকুয়ালি ভাগ ডিভাইড করবে বি পয়েন্ট থেকে এমন ভাবে ইয়ে করব যেটা এসি কে দুটো ইকুয়াল পার্টে ভাগ করবে এই তিনটে পয়েন্ট যেখানটা মিট তিনখানা স্ট্রেট লাইন একটা জায়গায় মিট করবে দিস ইজ কল্ড সেন্ট্রয়েড which is এই পয়েন্টটা এটাকে আমি ও নাম দিচ্ছি এই ওটাকে বলা হচ্ছে আমার সেন্ট্রয়েড ওটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড এর এটা বার করতে দিতে পারে ঠিক আছে এর স্থানাঙ্কটা বা এর কোঅর্ডিনেটটা ঠিক আছে কিভাবে বার করবি দেখে নে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কোঅর্ডিনেট
of centroid. Coordinate of centroid. কিভাবে বার করব? Basically easy. x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3. একদম সিম্পল সেন্ট্রয়েড বার করা, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার আছে? আচ্ছা এইটুখানি তো মাথায় রেখে দিলি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন কার্টেসিয়ান ফর্ম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন পোলার ফর্ম। এটা পোলারটা লেখা হয়নি। পোলার ফর্ম দেখলাম, কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড দেখলাম। এবার আমরা জিনিস ভালো করে লক্ষ্য করব, ধর এই যে এরিয়াটা, আচ্ছা এই যে তোর ট্রায়াঙ্গেলটা, ধর আমি এটাকে টেনে এই জায়গাটা এনে দিলাম, এই পোর্শনটায়, বুঝতে পারছিস? ট্রায়াঙ্গেলটা তাহলে তখন ট্রায়াঙ্গেল থাকবে না, তখন তো ট্রায়াঙ্গেল থাকবে না, হ্যাঁ কি না? এটাকে আমি এই পয়েন্টটাকে যদি বি আর সি এর মাঝখানে এনে দিই, তাহলে এইটা ট্রায়াঙ্গেল থাকবে না, এটা একটা লাইন তৈরি হয়ে যাবে। তার মানে যদি তিনখানা পয়েন্ট একে অপরের কোলিনিয়ার, তখন কি যাবে? তিনটে পয়েন্ট একে অপরের কোলিনিয়ার মানে কি? একটা লাইনের মধ্যে তিনটে পয়েন্ট এক্সিস্ট করছে, একটা স্ট্রেট লাইনের মধ্যে তিনটে পয়েন্ট এক্সিস্ট করছে। সেক্ষেত্রে কি হবে বলতো? এই যে এরিয়াটা, এই যে তখন তো ট্রায়াঙ্গেল থাকবে না, তখন এই ট্রায়াঙ্গেল এরিয়াটাকে আমরা বলতে পারি যে ইকুয়াল টু 0 হয়ে যাবে। হবে কি না? হবে না। তো যখন তিনটে পয়েন্ট একে অপরের কোলিনিয়ার হবে, তখন এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 0 হবে। দ্যাট মিন্স এই যে কন্ডিশনটা আছে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখান থেকে আমরা অনেক অঙ্ক করব, বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট সূচনা, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের নোট করতে হবে। ইফ A, B and C are collinear, ওটা বুঝতে পারলে কি বলেছিলাম? একই লাইনের মধ্যে এক্সিস্ট করবে। দেন এই যে ডেল্টা, এই যে আমরা এটা বার করলাম, ঠিক আছে? ডেল্টা মানে এরিয়াটা বার করলাম, ঠিক আছে? এই এরিয়া ভ্যালুটা কি যাবে? 0 হয়ে যাবে। দ্যাট মিন্স ওই যে হাফ দিয়ে যেটা ছিল ওটা 0 হয়ে যাবে। হাফটা কত কাটে দিলে কি হবে? কোনো জায়গা না 0 বাই হাফ করলে 0 হয়। তো আমি ডাইরেক্টলি লিখতে পারি, therefore আমরা ডাইরেক্টলি এটাকে লিখতে পারি যে x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 I think y1 minus y2 equal to 0. Yes or not? বুঝতে পারলে কি পারি? চাপ দিয়ে হ্যাঁ বুঝতে পারলি কি পারলি না? তোরা সবাই ক্লিয়ার আছে? ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কেন 0 হলো বুঝতে পেরেছিস? ওকে না স্যার, এটা জিরোটা কেন বুঝতে পারছি না। 0টা কেন হলো বুঝতে এটা পেরেছিস? সূত্র, এটা স্যার আগে যেটা করেছিলাম সূত্রটা বসিয়েছে। ওই সূত্র থেকেই তো 0টা কেন হলো, তাই তো? সূত্রটা থেকে এখানে একটা কি আসতো বলতো? একটা হাফ আসতো ল্যামডার। এই হাফটা পাশে পাঠিয়ে দিলে কি যায় আসে? আমার কোনো কিছু যায় আসে? 2 into 0 0ই তো হবে, 2 into 0 0ই তো হবে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ। এরিয়াটা 0 কেন হলো আমি বলে দিলাম, যে একটা ট্রায়াঙ্গেল থাকবে যদি আমি মাথাটাকে ধরে এইখানটা প্লেস করে দিই, ট্রায়াঙ্গেল থাকবে না নিশ্চয়ই, তো স্ট্রেট লাইন হয়ে যাবে। দ্যাট মিন্স ABC তখন কি হয়ে যাবে? এই না 0 হয়ে যাবে। হ্যাঁ, ABC এর এরিয়াটা 0 হয়ে যাবে। চ্যাপ্টা করে দিই, মানে এরিয়া 0 মানে একটা স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে। তার মানে তিনটে পয়েন্ট আর কোলিনিয়ার। এখান থেকে অনেক কোয়েশ্চেন করবে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট কোলিনিয়ার ব্যাপারটা। তিনটে পয়েন্টকে ডাইরেক্টলি আমরা কোলিনিয়ার বার করতে পারি। আরেকভাবে কোলিনিয়ার বার করা যায় না, আরেকভাবে করা যাবে না, এটাই ঠিক আছে, এটাই ভালো, বেস্ট মেথড। না আর করে চল, ওকে।
আর যদি থাকে আমি বলে দেবো পরে। আচ্ছা, এবার আমার সব পুরো চ্যাপ্টারটা যা যা পড়ানোর ছিল হয়ে গেছে। এবার আমি কটা প্রবলেমস আরো করাবো, এই আর যেটুকু পড়ালাম সেই নিয়ে প্রবলেমস করাবো, ঠিক আছে? চল আমরা তাহলে কটা প্রবলেম করিয়ে শেষ করবো। তাহলে প্রবলেম 1, প্রবলেম 1 হচ্ছে, ধর if the distance between the points P and P comma minus 5 and 2P and 2 comma P be 13 unit. Okay, যদি এটা হয় then find P. একদম বেসিক থেকে শুরু করছি, প্রবলেম 1 বেসিক থেকে শুরু করছি। ওকে, পি এর ভ্যালু বার করতে বলেছে। এখানে দুখানা পয়েন্ট দিয়েছে, একদম সিম্পল। তাহলে ডিসটেন্স ফর্মুলা ইউজ করব আমরা। এখানে কি ফর্মুলা ইউজ করব? ডিসটেন্স ফর্মুলা। তাহলে সলিউশন কি বার করব? এর ডিসটেন্স ফর্মুলা দিয়ে। তাহলে দুখানা পয়েন্টের ডিসটেন্স আমার দেওয়া আছে 13, তাই না? তাহলে ডিসটেন্স ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এটাকে আমি এ আর বি ধরে নিই। ধরি এ হচ্ছে পি মাইনাস 5, বি হচ্ছে 2 কমা পি। তাহলে এ বি বার কত দিয়েছে? 13। ওকে, তো এ বি বারকে আমরা থিওরিটিক্যালি বার করব আগে। কিভাবে বার করবো দেখি। ফর্মুলা জানিস তো তোরা ফর্মুলা জানিস তো? বল ফর্মুলাটা। আমার সাথে করছিস তো? কর। এটা x, এটা 2, এদিকে 2টা হচ্ছে x1, এটা p হচ্ছে x1, এটা x1 y1 ভুল লিখছি, আর এটা x2 y2। ঠিক আছে, আমি লিখেও দিলাম। তাহলে কি হয়? x2 x1 2 p হবে, তাই না? তাহলে 2 p স্কয়ার প্লাস কি তৈরি হবে এখানটা? p মাইনাস অফ মাইনাস 5 মানে p প্লাস 5 হয়ে যাবে। ঠিক আছে, p প্লাস 5 তার স্কয়ার ইকুয়ালস টু 13। এবার কি করব? রুট বোথ সাইড স্কয়ারিং করে দিলে 13 এর স্কয়ার আর এর রুট স্কয়ার কেটে যাবে, তাই তো? তাহলে 2 p তার স্কয়ার প্লাস p প্লাস 5 স্কয়ার is equal to 13 স্কয়ার। কি করে হলো? বাই বোথ সাইড স্কয়ারিং। ঠিক আছে, বোথ সাইড স্কয়ার করলে এটা আছে। এবার কি করবি? এটাকে সিম্পলি ফর্মুলা ভাঙবি। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। এটা ভ্যালু কত? 169। 13 এর স্কয়ার হচ্ছে 169। তাহলে এটা হবে 4 মাইনাস 4p প্লাস p স্কয়ার, আর এটা হবে p স্কয়ার প্লাস 10p প্লাস 25। p এর ভ্যালু 7 আর -10 আসবে। ওকে, ভেরি গুড। 7 আর -10। অ্যান্সার বেরিয়ে গেল, ভেরি গুড। দেখছি, আমি চেক করে নিচ্ছি তাহলে ঠিক কি বললি। ওকে, p2p স্কয়ার হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 4 25 মিলে 29 হয়ে যাবে। ওকে, তাহলে
2p square plus 6p plus 29 169 2p square plus 6p এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 29 মাইনাস 169 করলে হয়ে যায় জাস্ট তাহলে 140 0 এখনো বাকি আছে রিডাকশন হচ্ছে এখনো p স্কয়ার মাইনাস প্লাস 3p মাইনাস 70 0 আচ্ছা যে অ্যানসার বলে তার কি এরকম এসেছিল কোয়াড্রেটিক ইকুয়েশনটা হ্যাঁ হ্যাঁ এই সেম ইকুয়েশন এসেছিল তো হ্যাঁ সেম টু তাহলে আমরা কত বললি এটাকে সলভ করলেই পেয়ে যাবি কত বললি 7 and minus 10 p হচ্ছে 7 আর মাইনাস 10 তাই তো হ্যাঁ 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 এই তো 10 মাইনাস 3 10 মাইনাস 7 করলে হচ্ছে তাহলে 10 মাইনাস 7 করলে একটা 10 হবে এটা মাইনাস হ্যাঁ তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করতিস তাহলে এটা পেতিস p প্লাস 10 আর পেতিস p মাইনাস 7 ঠিক আছে ইজ ইকুয়াল টু 0 পেতিস এবার or p প্লাস 10 ইকুয়াল টু 0 মানে হয় p প্লাস 10 ইকুয়াল টু 0 নতুবা অথবা যেভাবে করে ছোটবেলায় করতিস এভাবে করলে p এর ভ্যালু দুটো বেরোবে p এর ভ্যালু দুটো কি বেরোলো 7 and minus 10 এমন কেউ আছে যে বুঝতে পারলি না বা আটকে গেছিস ক্লিয়ার করে যা বাবা জয়েন হয়েছিস ফাও ফাও চুপ করে থাকবি না যাদের প্রবলেম আছে এক্ষুনি ক্লিয়ার করে নে বুঝতে পারলি ডাউট থাকলে অবশ্যই আস্ক করবি ওকে এটা হলো ডিসটেন্স ফর্মুলা দিয়ে করার একটা প্রবলেম স্যার বল কি বলছিলিস স্যার এবির মাথায় এই পাইক এবির মাথায় বার কেন দিয়েছি বারবার হ্যাঁ কেন দিয়েছি হ্যালো হ্যাঁ স্যার মানে এবির মাথায় বারটা কেন হলো সেটা জিজ্ঞেস করছিস হ্যাঁ এবির মাথায় বার দেওয়া হলো এইটা বোঝানোর জন্য যে ওটা একটা ডিসটেন্স বোঝানো হচ্ছে আচ্ছা এ বি আর পি হ্যাঁ বুঝেছি স্যার এবার স্ট্রেট লাইনের দুনিয়ায় এবি এরকম খোলা লিখলে কেটে দেবে বার লিখতে হবে এটা ডিসটেন্স বোঝাচ্ছি আমি এ আর বি এর মধ্যে ডিসটেন্স বোঝানোর জন্য এটা বলা হচ্ছে এবি লিখতাম যদি একটা ট্রায়াঙ্গেল না থাকতো ছোটবেলার মতো তখন আমরা এবি সাইড ছোট করে এবি লিখতাম কোঅর্ডিনেটের মধ্যে আর কোনো ডাউট আছে কারণ লজ্জা করবি না ডাউট থাকলে তবে তো মজা যা ডাউট করছে তার মানে সেটা কোনো ব্রেনকে প্রসেস করছে অ্যাটলিস্ট ওকে আচ্ছা একটা ভালো কোশ্চেন করি যেটা একটু আগে করলাম সেটা হচ্ছে a point divides internally internally কিভাবে ডিভাইড করছে the line segment সেগমেন্টটা কেমন দেখতে দেখে নি জয়েনিং পয়েন্ট দুটো পয়েন্টে জয়েন হচ্ছে পয়েন্টস কি কি আছে 8,9 and -7,4 okay in the ratio
ইন্টারসেক্ট করতে নিশ্চয়ই কিছু রেশিও দিতে হবে। দ্য রেশিও 2:3। ওকে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। এখানে m is to n 2:3 দিয়েছে। ফর m এর ভ্যালু 2 ই দিয়েছে, কিন্তু এখানে 2 ধরে m is to n 2:3 আদা লাগবে। তাহলে আমি আগে একটা কথা বলেছিলাম, সেই কথাটা তো ভ্যালিড হচ্ছে না। -1,6 হবে অ্যান্সার, -1,6। ঠিক আছে, হ্যাঁ, এই কথাটা ভুল। m গ্রেটার দ্যান n হওয়ার সময় mটা প্রথমটা দেখি 2,7 হবে আনসার। তোর কত বেরিয়েছিল? আমার -1,6 বেরিয়েছে। ইন্টারনালি কিন্তু মাইনাস দেখ ভালো করে করবি। এই তো বার কর না পয়েন্টটা। তাহলে এক্স এর কোঅর্ডিনেটটা দিয়ে বার করবো। এটা x1 y1 x2 y2 ভুল করে দেওয়া দেখ তো, এখানে অ্যান্সারটা ভুল দেওয়া যাবে না। nx2 হবে মানে -7 ইন্টু n, 2 ইন্টু মানে -14। আচ্ছা, -7 ইন্টু 2 প্লাস এখানে হচ্ছে তোর 3 ইন্টু 8 5 ইন্টু 3 বাই 2 প্লাস 3 আদা লাগবে। দ্যাট মিন্স এটা আসবে -14 প্লাস হ্যাঁ ঠিকই আছে স্যার, 2,7ই হবে। তাহলে আমি x1 নিয়ে নিয়েছি আপনার। হ্যাঁ, বাকিটা বুঝতে পারছিস? mx2 x2 হচ্ছে y2 হচ্ছে 4 প্লাস 3 ইন্টু 9 বাই 2 প্লাস 3 8 প্লাস 3 নাম 27। কত রে ভাই? 35। তো মানে অ্যান্সার ছোট্ট অঙ্ক হলো সুন্দরভাবে। একটা এক্সটার্নাল রেশিও দিয়ে করে দেখ। এটা WB 2004 মানে 2004 এ এসেছিল আগে কোশ্চেনটা। 2004 এ ছেলেগুলো ডিপ্লোমা করেছে কত? আরেকটা করি প্রবলেম 3। প্রবলেম 3 করে করবো। এই যে প্রবলেম 3 এখনো বলিনি। ওয়েট
আচ্ছা, ফাইন্ড the coordinates এখানে the coordinate চেয়েছে of the point one segment নে বার কর এক্সটারনালি দিয়েছে এক্সটারনালি বার কর ফর্মুলা mx2 nx1 বাই m 1 n n ঠিক আছে তাহলে এখান থেকে x কত হবে এখানে m হচ্ছে 4 তাহলে দেখে নিই তো এই তো x1 y1 x2 y2 এটা m এটা n ওকে তো that -3 into 4 4 into -3 প্লাস আর এখান থেকে হবে 3 into প্লাস হবে না মাইনাস হবে এক্সটারনালি বলেছে তো তাহলে এখান থেকে স্যার -18,7 আছে কি অ্যানসার? বাই 2 মিনিট দাঁড়ায় কত বলেছিস তুই -18,7 হবে? হ্যাঁ তোর মাইনাস ছিল ওয়ান হয়ে যাচ্ছে আর উপরে আছে 3 4 12 -12 মাইনাস প্লাস 3 4 12 15 বাট আমার কেন হচ্ছে না ও আমি বলে গেছি এইখানে ভুলটা হয় আমি ভুলটা করে যে ওয়াইটাকে নিয়ে নিয়েছি দেখ আমার দ্বারাই ভুল হয়ে যাচ্ছে তোরা তো ভুল করতে হবে x1 দেখো এটা 2 আছে তাহলে এটা কত হবে মাইনাসই হবে নিশ্চয়ই মাইনাস হচ্ছে তাহলে এখানে গিয়ে মাইনাস 6 হ্যাঁ মাইনাস হবে তাহলে ঠিকই বলছে তাহলে ওয়াইটাও করে দিই ফটাফট -4 into -2 -5 এটা কত হবে 3 into -5 by 4 -3 এটা দেবে আমাকে আউটপুটে -8 প্লাস 15 by 1 এটা করলে 15 -8 করলে 7 হয় তাহলে অ্যানসার হচ্ছে আমার -18,7 একটু হার্ড কোশ্চেন দিয়ে এবার
অনেক বেশি ইজি প্রবলেমস, পারবি তো হার্ড এখানে। প্রবলেম 4 বলছি আমি the area of the triangle. The area of the triangle is 5 square unit. Okay, 5 square unit. 5 square unit. So, the area of the triangle 5 square unit হয়, তাহলে বার করো। আর দুটো ভার্টিসেস দিয়েছে, 2 ভার্টিসেস। আচ্ছা, ভার্টিসেস মানে কি? ভার্টিসেস মানে শীর্ষবিন্দুগুলো কথা বলা আছে, ঠিক আছে? বাংলা শীর্ষবিন্দু বলা হয়। 2, 1 এন্ড তোর এখানে হচ্ছে 3, -2, ঠিক আছে? এরা বলেছে the third point বা third vertex বলা হয়। The third vertex lie on a straight line স্ট্রেট লাইনটা হচ্ছে স্ট্রেট লাইনটা বলেছে y = x + 3। বিশাল ব্যাপার। Find the vertex. বল, পারবি কি পারবি না? চেষ্টা কর। হবে 9টা বেজে গেল। দেখ, এরিয়া বলে দিয়েছে, ফর্মুলা লাগাবি, ধরে নিবি লেট থার্ড ভার্টেক্স কে ধরে নিবি কিছু একটা। কি ধরতে পারিস? প্রথম কথা একটা কথা বলে দিচ্ছি, তোদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। দেখ, তোদের দুখানা ক্লু আছে। ফার্স্ট হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ডেল্টা ভ্যালু দিয়ে দিয়েছে 5। এখান থেকে তুই ভার্টেক্স প্রথমে ধরে নিলি, যে থার্ড ভার্টেক্সটা কি আছে, x3 y3 ধরে নিতে পারিস। ওকে, এবার x3 y3 দিয়ে কিছু একটা এই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলে পুট করলে কিছু একটা ইকুয়েশন বের হবে, ওটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলি। নেক্সট কি করলি বলতো? এবার যদি ওই ভার্টেক্সটা লাই অন দ্য স্ট্রেট লাইন, মানে এই যে y = x + 3 স্ট্রেট লাইনের মধ্যে লাই করে, দ্যাট মিন্স ওই ভার্টেক্সটা স্ট্রেট লাইনের ফর্মুলাটাকে মানে সিদ্ধ করবে, ঠিক আছে? y = x + 3 কে স্যাটিসফাই করবে। বুঝতে পারছিস? তো এই দুটোকে আমরা ইউজ করে ওই ভার্টেক্সটা বার করব। একদম সিম্পল ভাবে। তাহলে এখানে আমরা যদি বসাই ওই হাফ করে, হ্যাঁ, x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 = 5। এবার আমার কাছে কি গিভেন নেই? x3 y3, বাকি সব গিভেন। 2টা উপরে গেলে 10 হয়ে যাবে, 5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে। x1 গিভেন 2, তাহলে 2 * y2 y3 কি আছে, y2 হচ্ছে -2 y3 কে y3 রাখছি আমি, কোনো চেঞ্জ করছি না। x2 আছে, x2 তে আছে 3, y3 কি দেওয়া আছে না, y3 কে y3 রাখবো। আর এখান থেকে একটা কি পাবো, y1 কি আছে এখানে, y1 হচ্ছে 1, ঠিক আছে? প্লাস x3 দেওয়া আছে না, x3 দেওয়া নেই। y1 - y2, y1 হচ্ছে 1 - (-2),
ঠিক আছে, ইকুয়াল টু 10 হয়ে গেল। এই 2টা অপোজিটকে মাল্টিপ্লাই করে দিয়েছি সিম্পলি। এরপরে আমি কি করতে চাইছি, এবার এটাকে মাল্টিপ্লাই করে দেবো এর সঙ্গে, তাহলে -4 -2y3 এটাকে মাল্টিপ্লাই করে দে, প্লাস 3y3 -3, আর এটাকেও কি হয়ে যাবে 1 -2 মানে 1 প্লাস 2 মানে 3 ইনটু x3 মানে প্লাস 3x3 ইকুয়ালস টু 10। ওকে, -4 কে ওপাশে পাঠিয়ে দিলে +4 হয়ে যাবে, আর এখানে -2y3 প্লাস 3y3 একটা করে কাটবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস y3, আর -4 -3 ওপাশে পাঠিয়ে দে, আর এখানে 3x3 যেমন ছিল তেমন থাকবে, তাহলে এখান থেকে 10 ওকে প্লাস 4 প্লাস 3 ওকে, তাহলে এখান থেকে 3x3 প্লাস y3 পাবো, এটা হয়ে যাবে 7 আর 3 এ 7 আর 3 এ 7, 4 আর 3 এ 7, 4 আর 3 এ 7 আর 10 এ 17। ওকে, এটা একটা ইকুয়েশন পেলাম, এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে দে। সেকেন্ড ইকুয়েশন পাবো কোথা থেকে? সেকেন্ড ইকুয়েশন এই যে স্ট্রেট লাইনের মধ্যে x3 y3 পুট করে দেবো, সিম্পল। ঠিক আছে, দেখি কি করব। এই যে গিভেন ইকুয়েশন y x + 3, এর মধ্যে কি হবে, এটাকে y3 লিখবো আর এটাকে x3 লিখবো প্লাস 3। ওকে, এবার কি করব, এটা একটা ইকুয়েশন তৈরি হবে নিশ্চয়ই, বুঝতে পারছিস। স্যার অ্যানসারটা ফ্র্যাকশনে আসবে? ফ্র্যাকশনে কি আসতেই পারে। তাহলে অ্যানসারটা স্যার 7/2 -13/2 হচ্ছে কি দেখুন। দেখে বলছি। (7/2 13/2 और -3/3/2)। 7/2 and 13/2 এসছে আমার। হ্যাঁ, একটা ভাবে আসতে পারে, এটা বলছি। কিভাবে করবে একটা উপায় আছে, দেখছি। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে করে আমি যেটা কিভাবে করছি, এভাবে কি করেছিস তুই? হ্যাঁ, এইভাবেই করেছি। এবার এটাকে সলভ করতে হবে, সিম্পলি যেভাবে তোরা সলভ করতে হবে। যেভাবে তোরা সলভ করি, সেখানে 3x3 y3 17, আর এখানে আচ্ছা এটা উল্টো লেখা আছে না, এইটাকে না ইয়ে করে একটা কাজ করি আমি। স্যার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিন তাহলেই হবে। হ্যাঁ, এটা খুব ভালো বলেছিস। এটাকে মাইনাসে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি যায় বলতো, x3 - y3 -3, এটাকে 2 দিয়ে লিখা যেতে পারে। এবার তুই আরামসে এটাকে অপনয়ন করে দিতে পারিস। তাহলে কি করতে পারিস, 3x3 + y3 = 17, x3 - y3 = -3, x3 14, তাহলে x3 = 7/2। ঠিক আছে, এটা একটা বেরোলো। সেকেন্ড একটা কি হবে, এবার পুট করে দিলাম 7/2। ওকে, x3 = 7/2
7/2 in equation 2, ঠিক আছে? কি করছি দেখেন, তাহলে 7/2 minus by 3 minus 3 y3 is equals to 3 plus 7/2 মানে 12 plus 7 আর না দিলে 6 এর সাথে হচ্ছে 6 plus 7/2 মানে 13/2। Usually, কেউ আছিস যে এখনো বুঝিসনি? স্যার ফার্স্ট অ্যান্সারটা পর্যন্ত মাথায় ঢুকেছে, তারপর বুঝতে পারলাম কি হলো। ফার্স্ট অ্যান্সারটা কি হলো? ওই ফার্স্ট অ্যান্সার পর্যন্ত বুঝতে পেরেছি, তারপরে স্যার বুঝতে পারলাম না কোথায় কি পুট করলেন। ও লাস্টেটা x3 ভ্যালুটা পুট করলাম ইকুয়েশন 2 তে, তুই এক নম্বরেও পুট করতে পারিস। আরে এটা তো জাস্ট যার যেমন স্কিল করতে হয়, দেখ সিম্পলি কি করলাম, এটা কি দেওয়া ছিল x3 minus y3 is equal to -3, x3 এর জায়গায় এই 7/2 পুট করে দিলাম, 7/2 minus y3 is equal to -3। এবার ওখান থেকে আবার মাইনাস আমি ঘুরিয়ে দিলাম, ব্যাপারটা থেকে একটা স্টেপ জাম্প করেছি। সেটা হচ্ছে কি, একটা জিনিস করেছি এখানে লুকিয়ে লুকিয়ে, এটা আমি অন্য কালকে দেখাচ্ছি। সো ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেছেন, 3টাকে এদিকে নিয়ে এসেছেন। ওয়াইটাকে রেখেছি, 7/2 টাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে -7/2 হয়ে গেছে। সব মাইনাস গুলো কেটে দিয়েছি কমন গুলো। উল্টো করলেও তো হবে স্যার, ওয়াইটাকে ওইদিকে নিয়ে গিয়ে আর -3টাকে এদিকে। এটাও তো হলো একই জিনিস, মানে লজিক যেভাবে হোক মিশবে একই জায়গাতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি ওই করলাম, আমি স্টেপ জাম্প করে করেছি। আচ্ছা, যে প্রবলেম করছে সে কি বুঝতে পেরেছিস? সে কি করলাম, একটা জিনিস তুই আস্তে আস্তে করতে পারিস, এটা কোনো অসুবিধা নেই, অ্যান্সার মেলানি কথা। হ্যালো, যে স্যার আমি নিজে করে ট্রাই করছি। হ্যাঁ, নিজে থেকে ট্রাই করে তুমি 13/2 আসবে, যদি না আসলে ওখানে একটা প্লাস মাইনাস গন্ডগোল করেছে, আর কিছুই না, ঠিক আছে? এবার একটা প্রবলেম আছে, এটা তো করলি, এটা তো ওয়ান ওয়ে অ্যান্সার হলো, কিন্তু সবসময় ভাববি একটা জিনিস, এরিয়া অফ ট্রায়াঙ্গেলে, আচ্ছা এটা হয়েছে কিন্তু তোর হয়ে গেছে সব, আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা ভালো করে বুঝবি। এটা তো বেসিক ভাবে করলে অ্যান্সারটা মিলছে, কিন্তু এর একটা অ্যান্সার আসার কথা, সেটা কেন আসবে আমি বলছি। এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যেটা আমরা করছি, এই যে ব্র্যাকেট গুলো দিচ্ছি, এই ব্র্যাকেট গুলো কিন্তু ব্র্যাকেট দিলে চলবে না, এটা দিতে হবে মড। মড মিন্স পুরোটাই মড করার কথা। মড মানে যাই হোক পজিটিভ হবে, নেগেটিভ এরিয়া কোনোদিনও হয় না, ঠিক আছে? এই পুরো জিনিসটা মডে আসবে। এবার একটা জিনিস তোদের মডের ব্যাপারটা তোদের বলে দিই, মড কিন্তু ভেতরে যদি মাইনাস আসে, মডের ভেতরে যদি -x থাকে, এটা -x মাইনাস দিয়ে ওপেন হবে, অ্যান্সার x বার করবে। মডের ভেতরে যদি পজিটিভ x থাকে বা পজিটিভ কিছু থাকে, সেটা পজিটিভ দিয়ে ওপেন হবে, পজিটিভ আউটপুট দেবে। এটা ফাংশন চ্যাপ্টারে পড়বি তোরা, মডুলাস ফাংশন, ঠিক আছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। কিন্তু এই যে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল করছি, কিন্তু মড হয় অ্যাকচুয়ালি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল অলওয়েজ পজিটিভ, এরিয়া অলওয়েজ পজিটিভ হয় আমরা জানি, ওকে? সেই কারণে একটা জিনিস বুঝতে হবে, এইটা আমি কখন করতে পারি বলতে, এই যে নিচের যে এত অব্দি, ঠিক আছে, এর পরে এটা কিন্তু 1 নম্বর কজ দিয়ে করতে হবে। এটা কি,
আমি ধরে নিচ্ছি যে ভেতরের মডটা, এই মডটা পজিটিভ দিয়ে ওপেন হয়েছে। যদি ধরে নিই এটা পজিটিভ দিয়ে ওপেন হয়, তাহলে ফার্স্টের যে অ্যান্সারটা এলো সেইটা। এবার যদি ভেতরে এমন কিছু ভ্যালু চলে এলো যার ফলে এটা নেগেটিভ দিয়ে ওপেন হয়েছে মডটা, সেক্ষেত্রে কি হবে সেটা বার করা হয়নি আমাদের। সেক্ষেত্রে একটা আলাদা অ্যান্সার বেরোবে, এটা একটা অ্যান্সার বেরোবে, সেই অ্যান্সারটা তোদের বলছি। এই মডটা যদি নেগেটিভ দিয়ে ওপেন হতো তাহলে কি হতো বলতো, পুরো জিনিসটা, এই যে পুরো পার্টটা কি হতো, মাইনাসে হতো। তাহলে পুরো পার্টটা কি হচ্ছিল, এখানে -4 -3 কি থাকবে, এটা -4 -3 -7 হয়ে যাবে, এটা y3 হয়ে যাবে। তাহলে এখানে 3x3 প্লাস y3 -7টা, এই যে ভেতরের এই পার্টটা আমি ক্যালকুলেট করে দিলাম, এটা মাইনাস দিয়ে ওপেন হবে, =10 হবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে এটা ওপাশে পাঠিয়ে দিলে এটা -10 হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছে 3x3 প্লাস y3 -7টা -10 হবে। আগেরটা ইকুয়াল টু +10 ছিল, ভালো করে নজর রাখবি জায়গাটা। এখন এটা -10 হয়ে গেল, তাহলে পুরো ইকুয়েশনটা পাল্টে যাবে। পাল্টে গেলে কি হয়ে যাবে, 3x3 প্লাস y3, এটা ওপাশে গেলে +7 মানে -3, এই প্লাস -7 বসে গেলে +7 হয়ে যাবে। +7 যদি -10 এর সঙ্গে করা হয় তাহলে এটা -3 অ্যান্সার দেবে। এটা একটা অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে তোদেরকে, এটাও একটা অ্যান্সার বের করার ইকুয়েশন আসছে। এটা 3 নম্বর নাম দিলাম। এটা করলে -5,2 হবে কি অ্যান্সারটা? এটা অ্যান্সার, এটা দিয়ে করলে তুই পাবি -3/2 আর 3/2 -3/2 এবার এইটা কিন্তু এই 2 নম্বর যে ইকুয়েশনটা করেছে এটা কিন্তু ফিক্স, এটা কিন্তু ঠিকঠাকই আছে, এটা নিয়ে কোনো চেঞ্জ নেই, এটা একটাই ইকুয়েশন হবে, এটা স্যাটিসফাইড ইকুয়েশন। এর সঙ্গে কম্পারিজন ওটার কর, তাহলে ওটা যদি করি সেকেন্ড কেসে, এটা কেস 2, এটা কেস 1 গেল, ঠিক আছে, কেস 1 গেল। এটা যদি কেস 2 দিয়ে ওপেন করেছিলাম, কেস 2 তে আমার কিন্তু সিনারিও পাল্টে যাচ্ছে। এটা হচ্ছে 3x3 প্লাস y3 ইজ ইকুয়ালস টু -3, এইখানটা ছিল x3 মাইনাস y3 -3, কেটে দিলি, সিম্পল হবে। তাহলে 4x3 এটা কত হচ্ছে, -6, তাহলে x3 কত হয়ে যাচ্ছে, -3/2। এটা ভ্যালুটা আবার ইকুয়েশন 2 তে পুট করে দিবি, ঠিক আছে। ইকুয়েশন 2 তে প্লেস করলে কি হচ্ছে জিনিসটা দেখে নি। ইকুয়েশন 2 বা 1 এও করতে পারিস, তোর ইচ্ছা, তুই যা খুশি করতে পারিস। যদি করে দে 1 বলতে এখানে 1 করব না, কিন্তু এখানে কিন্তু ইকুয়েশনটা যা নিয়ে সেটা, এখানে দুটোর মধ্যে কম্পারিজন হচ্ছে। -3 তে মানে ইকুয়েশন 3 আর 2 এর মধ্যে অপনয়ন করছি, কিন্তু তাহলে ইকুয়েশন 3 নালে 2 তে যে কোনো একটাতে পুট করতে পারিস। বুঝতে পারছিস আমার কথাটা? তাহলে আমি সেম সাইডের জন্য 2 এই পুট করব। তাহলে এটা কত বেরোচ্ছে, -3/2 পুট করছি, মাইনাস কত ছিল রে বাবা, -y3 is equals to -3। তাহলে -y3 -3 প্লাস 3/2, এবার পরে এটাকে উল্টে দিলে কি যাবে, y3 is equals to 3 minus 3/2, ঠিক আছে। 3 minus 3/2 মানে হচ্ছে 1.5 মানে 3/2, যত উপরে দেখতে পাই 3/2 আসবে।
বল, বুঝলি কি বুঝলি না? বুঝলি কি বুঝলি না? দুখানা অ্যান্সার বেরোবে। কটা অ্যান্সার বেরোলো? ফার্স্টে যেটা বেরোলো একটা হচ্ছে 7/2, 13/2 और কি আসতে পারে -3/2, 3/2। বল বল, বুঝলি কি বুঝলি না? কার কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট? বলছি দুটো প্রসেসে কি করতে হবে? যদি বড় বেশি মার্কস থাকে তখন দুটোই করতে হবে, যদি কম মার্কস থাকে তাহলে একটাতেই যাবে। তোকে ওখানে একটা হিন্ট দিয়ে থাকবে। হিন্টটা কি? আই থিঙ্ক দেখ, ব্যাপারটা হচ্ছে এটা দুটো প্রসেসই করা উচিত। কেন করা উচিত আমি বলছি, নাম্বার কাটবে না হলে। দুটো প্রসেসই করবি সেফ সাইডের জন্য। বেশি মার্কসই থাকবে এই কোশ্চেনটায়। বেশি মার্কস থাকলে দুটো প্রসেসই দেখাতে হবে, দুটো পয়েন্টকে দেখাতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর আমি তাহলে ওইখানে এই কোশ্চেনটার ওই ফর্মুলাটা একটু কারেকশনটা করে দিই, যেখানে আমি লিখেছিলাম এই যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই জায়গায় কারেকশনটা করে দিই। কারেকশনটা হচ্ছে দিয়ে যে এইটা ব্র্যাকেট নয়, এটা মড। এটা ধ্যান রাখতে হবে সবাইকে, এটা মড। মড এটা কি হচ্ছে? বুঝতে পেরেছিস? এটা মড, এটাও মড, সব মড। এরিয়া অলওয়েজ মডে হবে। চল, আজকের জন্য ক্লাস এখানেই শেষ। সব কারেকশন করে দিয়েছি। কারো কোনো ডাউট থাকলে এখনো বলতে পারিস। আর যাদের ডাউট ক্লিয়ার, সব ক্লিয়ার, তারা আস্তে আস্তে লেফট হতে পারিস, নো প্রবলেম। আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। স্যার বলছি যে প্রথম যে সমীকরণটা একে একে বল 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 বল, কে কে একজন বল। স্যার বলছি প্রথম যে সমীকরণটা বার করানো হয়েছিল যে y3 + 3x3 = 17, ওখানেও কি মড দিয়ে বের করতে হবে? মানে মড সাইনটা থাকবে তো ওখানেও? এটা হ্যাঁ স্যার, এত এই মড সাইনটা কি থাকবে? এত অব্দি মড রাখবি। এবার যখন আচ্ছা। ফার্স্টটা আমি বার করেছিলাম পজিটিভ ওপেনিং এর জন্য, সেকেন্ডটা বার করেছি নেগেটিভ দিয়ে ওপেন করে। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এত অব্দি মড থাকবে। যখনই পজিটিভ দিয়ে ওপেন করে দিচ্ছিস তখন আর মড লিখবো না। আর যখন নেগেটিভ দিয়েও, মানে দুটোতে দুখানা ভ্যালুতে দুখানা পসিবিলিটিস ওপেন হয়ে যাচ্ছে এইখানটা। বুঝতে পেরেছিস? ইটস লাইক এ হাইওয়ে। এবার দুখানা জায়গায় দুখানা পার্টে ভেঙে যাচ্ছে। এদিক দিয়ে গেলে কেমন রেজাল্ট পাবো, আর এদিক দিয়ে গেলে কেমন রেজাল্ট পাবো। বুঝতে পেরেছিস? ডাইভারশন। স্যার তাহলে হাফের পরে তো হচ্ছে মড হবে ফার্স্ট লাইনটা। ফার্স্ট লাইনটা মড দিই না, একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও সবাই। এখানটা মড দিইনি, মানে এটা দেখি, এটা মড হবে কিন্তু, ঠিক আছে? মড হবে, ঠিক আছে? মানে জাস্ট এটা মডই হবে সব জায়গায়, ফর্মুলাটা মডই হবে এদের। কারণ কিছু রেজাল্ট নেগেটিভও আসতে পারে। এবার জানিস তোরা এরিয়া কোনো জন্য নেগেটিভ হতে পারে, পয়েন্ট নেগেটিভ হোক না, আমার যায় আসে না। এরিয়া তো এরিয়াই হবে, পয়েন্ট নেগেটিভ যেতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু এরিয়া অলওয়েজ পজিটিভ হবে, তাই না? দ্যাটস হোয়াই উই ইউজ মড। ক্লিয়ার?
ওকে, তাহলে আর কোনো ডাউট? নো ডাউট? এবার একে একে লেফট আউট আস্তে আস্তে, আমি স্ট্রিম বন্ধ করছি।